লাভ হ্যাজ ফায়ারওয়ার্ক ড্রামার পরের পর্বে সবাইকে স্বাগতম। যারা এর আগের পর্ব দেখোনি তারা প্লিজ আমার চ্যানেল থেকে এর আগের পর্বটা দেখে নিতে পারো, নয়তো এই অংশের কিছুই বুঝতে পারবে না। আর সেখান থেকে খুঁজে না পেলে আমি ডিসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে দিয়ে দিয়েছি, সেখান থেকে চেক করে নিতে পারো। তো চলো আর দেরি না করে চলে যাই লাভ হ্যাজ ফায়ারওয়ার্কস ড্রামার বাংলা এক্সপ্লেনেশনে। আগের পর্বের শেষে আমরা দেখেছিলাম যে ইফাইয়ের কথায় অনুপ্রাণিত হয়ে শিন সিদ্ধান্ত নেয় যে সে ফাংয়ের কোম্পানিতে আবার কাজ করবে। সে চাকরির জন্য আবেদন করতে সেখানে যায়, কিন্তু অফিসের ভেতরে ঢোকার জন্য তার যে কার্ডটি প্রয়োজন ছিল তা ইতিমধ্যে বাতিল হয়ে যায়, আর সেই কারণে সে ভেতরে ঢুকতে পারছিল না। পরের সিনে দেখা যায় যে ইফাই তার অফিসে আছে। তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে তাদের বর্তমান প্রজেক্টে কিছু বড় সমস্যা দেখা দিয়েছে। তার সন্দেহ তাদের পার্টনাররা কোনো অবৈধ উপায়ে কাজ করছে, আর তাদের আর্থিক বিবৃতিতে বড় ধরনের গরমিল করছে। তারা সহজ কথায় তারা এক ধরনের জালিয়াতি করছিল। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, এত চালাক হওয়া সত্ত্বেও বস ফাং কিভাবে এই বিষয়টি এখনো ধরতে পারছে না? কিন্তু ইফাই জানতো যে ফাং অনেক স্মার্ট, সেও হয়তো এই জালিয়াতির ব্যাপারে জানে। সমস্যা হলো যে ব্যক্তি এই বিষয়টি সবার সামনে তুলবে বস তার উপরই রেগে যাবে। তাই বস ফাং চুপচাপ অপেক্ষা করছিল কখন ইফাই নিজেই সত্যটা খুঁজে বের করবে আর ওই অসাধু পার্টনারদের কোম্পানি থেকে বের করে দেবে। অন্যদিকে শিন বস ফাং এর সাথে দেখা করতে কোম্পানিতে আসে, কিন্তু সেখানে তার সেই কলিগের সাথে দেখা হয়ে যায় তার, যে আগে ফাং এর কাছে ধমক খেয়েছিল। শিনের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে সে মেয়েটি তাকে অপমান করে বলতে থাকে যে সে শিনের চেয়ে অনেক বেশি যোগ্য, তাই এখনো সেই কোম্পানিতে টিকে আছে। শিন যদি আবার এখানে চাকরি চায় তবে সে সেটা আর পাবেই, কারণ সে তো স্বেচ্ছায় রিজেন দিয়ে গিয়েছিল। কথাগুলো শুনে শিন প্রচন্ড কষ্ট পায় আর ফাং এর সাথে কথা না বলেই বাড়ি ফিরে যায়। বাসায় ঢুকে সে দেখে যে ফ্ল্যাটের সব আলো নেভানো। ভেতরে যেতেই সে একদম ভয় পেয়ে যায় আর ভয়ে চিৎকার করে ওঠে, কারণ ইফাই অদ্ভুত এক ফেস মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছিল। ইফাই তাকে শান্ত করে। শিন জিজ্ঞেস করে সে কেন এরকম অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। ইফাই জানায় যে নতুন ওভেনে পিৎজা গরম করতে গিয়ে শর্ট সার্কিট হয়ে সব আলো নিভে গেছে। শিন তাকে বকা দেয় আর বোঝায় যে ওভেন ব্যবহার করলে বিদ্যুতের বিল অনেক বেশি আসবে। ইফাই আরো বলে যে সে একটি ডিশওয়াশার অর্ডার করেছে, কিন্তু শিন তাকে সেটি ব্যবহার করতে কঠোরভাবে নিষেধ করে দেয়, কারণ তাদের তো বাসনপত্র খুবই সামান্য, আর এর জন্য তাদের ডিশওয়াশার ব্যবহার করা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। এত বেশি বিদ্যুৎ খরচ করার মতো বিলাসিতা তাদের নেই বলে শিন তাকে তিরস্কার করতে থাকে। এরপর শিন তাকে কিভাবে লাইট ঠিক করতে হয় তা শেখায়। কিছুক্ষণ পর ইফাইয়ের ডাকা ইলেকট্রিশিয়ান এসে হাজির হয়, যদিও সে কোনো কাজ না করেই অতিরিক্ত টাকা দাবি করে বসে। শিনের পর ইফাইকে রান্নাঘরে নিয়ে গিয়ে কিছু কাজ শেখানোর চেষ্টা করে, কিন্তু ইফাই এতে মোটেও আগ্রহ ছিল না। সে শিনকে বলে যে সে এসব কাজ করে অভ্যস্ত নয়, আর তারা চাইলে কাজের লোক রাখতে পারে। শুধু শুধু এসব কাজে নিজেদের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তার কথা শুনে শিন তাকে বলে যে টাকার মর্ম সে বোঝে না বলেই আছে এত গরিব, আর তার অবস্থা এখনো এতটাই খারাপ যার জন্য তার গার্লফ্রেন্ডও তাকে ছেড়ে চলে গেছে। এর পাল্টা হিসেবে ইফাই শিনকে তাদের সমস্ত বিল আর ঋণের হিসাব বুঝিয়ে দেয়, যা শুনে শিন রেগে গিয়ে বলে যে তার মা তাকে এসব শেখাননি। তখন ইফাই অত্যন্ত বিষণ্ণ হয়ে জানায় যে তার মা অনেক আগেই মারা গেছে। শিন তৎক্ষণাৎ নিজের ব্যবহারের জন্য তার কাছে দুঃখ প্রকাশ করে আর জানায় যে তার মা অনেক আগেই মারা গেছে, তাই সেও ইফাইয়ের কষ্টটা বুঝতে পারছে। এরপর শিন নিজের রুমে চলে যায়। সেখানে তার বাবার পাঠানো একটি পার্সেল দেখতে পায়। পার্সেলটির ভেতর ছিল তার ছোটবেলার অনেক স্মৃতির একটি ফটো অ্যালবাম। অ্যালবামটি দেখার সময় সে তার বাবার লেখা একটি চিঠি খুঁজে পায়। তার বাবা লিখেছে যে বড় শহরে একা থাকা শিনের জন্য সে সবসময় সমর্থন যোগাবে, আর শিন চাইলে যে কোনো সময় তার বাড়িতে ফিরে আসতে পারে। চিঠিতে বাবা আরো লিখে যে শিন খুব শীঘ্রই একজন গৃহবধূ আর মা হতে যাচ্ছে। এই লাইনটি পড়ে শিন অনেক ইমোশনাল হয়ে তার বাবাকে ফোন করে। ফোনের অপর প্রান্তে শিনের বাবা তার কণ্ঠ শুনে বুঝতে পারে যে শিন খুব ভেঙে পড়েছে। শিন তখন তার বাবাকে জানায় যে ওয়াং এর সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। তার বাবা এর কারণ জানতে চাইলে শিন আসল কথাটি চেপে যায়। অন্যদিকে ইফাই নিজের রুম থেকে বেরিয়ে এসে দেখে যে শিন বাইরের সোফাতেই ঘুমিয়ে পড়েছে। সে শিনকে একটি কম্বল দিতে যায় আর তার ফটো অ্যালবামের উপর চোখ পড়ে। অ্যালবামের একটি ছবিতে শিনকে তার মায়ের সাথে বসে থাকতে দেখে ইফাই নিজের মায়ের কথা মনে পড়ে যায়, আর এটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। ইফাই নিজের রুমে গিয়ে তার মায়ের কথা খুব মিস করতে থাকে। পরদিন সকালে ইফাই শিনের জন্য ব্রেকফাস্ট তৈরি করে আর বলে যেটি তার পক্ষ থেকে একটি ট্রিট, কিন্তু শিন তাকে মনে করিয়ে দেয় যে বাজার থেকে সব গ্রোসারি শিনই এনেছিল, তাই এতে ইফাইয়ের পক্ষ থেকে কোনো বাড়তি ট্রিট নেই। এদিকে শিনের অফিসে সবাই বেশ দুশ্চিন্তায় ছিল। তখনই তাদের এক কলিগ এসে সবাইকে বকাঝকা শুরু করে, কারণ তাদের কাজে অনেক ভুল ছিল। অফিসের সবাই তখন শিনের অভাব অনুভব করতে পারে, কারণ শিনই ছিল তাদের দলের একমাত্র দক্ষ আর মেধাবী কলিগ। অন্যদিকে দাঙ্গিওর সাথে দেখা করার জন্য শিন তৈরি হচ্ছিল। কোনো পোশাকই তার পছন্দ হচ্ছিল না, তাই সে বার
বারবার পোশাক বদলাচ্ছিল। তার শব্দে ইফের ঘুম ভেঙে যায় আর সে বাইরে বেরিয়ে আসে। শিনকে সেদিন খুব সুন্দর লাগছিল। এরপর শিন দাঙ্গিওর সাথে দেখা করতে যায় আর তারা একসাথে দুপুরের খাবার খায়। শিন তার নতুন তৈরি করা রেজুমেটি দাঙ্গিওকে দেখায় আর বলে যে সে আবার ফাংয়ের কোম্পানিতে জয়েন করার জন্য তাকে ইমপ্রেস করতে চায়। রেজুমেটি দেখে দাঙ্গিও তাকে পরামর্শ দেয় যে এই ব্যাপারে তার ইফাইয়ের সাহায্য নেওয়া উচিত, কারণ সে এ বিষয়ে বেশ ভালো। কিন্তু শিন ইফাইয়ের সাহায্য নিতে একেবারেই আগ্রহী ছিল না। বাসায় ফিরে শিন দেখে যে তাকে না জানিয়েই ইফাই রুমের দরজায় একটি নতুন লক লাগানোর ব্যবস্থা করছে। শিন তাকে বারণ করে, কিন্তু ইফাই যুক্তি দেয় যে শিন তাকে প্রচুর বিরক্ত করছে, তাই নিজের গোপনীয়তা বজায় রাখার জন্য সে এটি করছে। এদিকে দাঙ্গিও তার বাড়িতে ফিরে দেখে যে সেখানে তার বয়ফ্রেন্ড লুজুর কাদামাখা জুতো রাখা, আর সে সেখানে একটি আংটির বাক্স পায়। সে আংটিটি পরে দেখে আর বুঝতে পারে যে সেটি তার হাতের মাপের নয়। তাই লুজুর উপর তার সন্দেহ হতে থাকে যে সে হয়তো তাকে ধোঁকা দিচ্ছে। লুজু স্নান করে বাইরে এসে দাঙ্গিওর পা টিপে দিতে যায় আর তাকে আদর করতে চাইলে দাঙ্গিও রাগে তাকে আংটির বাক্স দিয়ে আঘাত করে। সে লুজুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে। তখন লুজু তাকে বোঝায় যে সে আজ দাঙ্গিওকে প্রপোজ করার প্ল্যান করেছিল, আর সেজন্যই আগেভাগেই বাসায় এসে সে রিহার্সাল করছিল। সে তার কথার প্রমাণ হিসেবে তার প্র্যাকটিস করার ভিডিওটিও দাঙ্গিওকে দেখায়, আর এই সিন দেখে দাঙ্গিও হাসতে শুরু করে। এরপর লুজু তাকে বিয়ের প্রস্তাব দিলে দাঙ্গিও তার সানন্দে অ্যাকসেপ্ট করে নেয় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে শিন ইফাইয়ের জন্য রাতের খাবার তৈরি করে আর তাকে একসাথে বসে খাওয়ার আমন্ত্রণ জানায়। ইফাইয়ের কাছে বিষয়টি বেশ অদ্ভুত লাগে, কারণ শিন আজ অস্বাভাবিক রকম বিনয়ী আর মিষ্টি করে হাসছিল। সে সন্দেহ করে যে খাবার খাওয়ালে শিন নিশ্চয়ই তাকে দিয়ে বাসন ধোয়াবে, তাই শুরুতে সে কাজ করবে না বলে তাকে জানিয়ে দেয়। কিন্তু শিন যখন বলে যে তার একটি ছোট সাহায্য প্রয়োজন, তখন ইফাই খাবার গলায় আটকে ফেলে। সে ভয় পেয়ে জিজ্ঞেস করে যে খাবারে কি কোনো বিষ মেশানো হয়েছে। শিন তাকে আশ্বস্ত করে যে সে কেবল তার রেজুমে আর রিসার্চ রিপোর্টটি একটু চেক করে ভুলগুলো ধরিয়ে দিতে বলছে। ইফাই বুঝতে পারে যে শিন আবার ফাংয়ের কোম্পানিতে ফিরে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছে। সে শিনকে বলে যে এত বড় একটা উপকারের বিনিময়ে শুধু ডিনার যথেষ্ট নয়, শিনকে তাকে টিচার বলে ডাকতে হবে আর এখন থেকে তাকে সম্মান করে কথা বলতে হবে। শিন তার কথায় রাজি হয়ে যায়। শিন তার ল্যাপটপটি ইফাইয়ের হাতে দেয় আর সে তা নিয়ে নিজের রুমে চলে যায়। ডাটা চেক করতে গিয়ে সে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পায়। সে সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে জানায় যে সে ফাংয়ের প্রজেক্টের জালিয়াতির বিষয়টি ধরে ফেলেছে। সে অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় যেন সবাই স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যায়, বাকিটা সে একাই সামলে নেবে। এরপর সে বাইরে এসে শিনকে তার রিপোর্টের ভুলগুলো ধরিয়ে দেয়। শিন সারা রাত জেগে ভুলগুলো সংশোধন করতে থাকে। ইফাইয়ের ঘুম ভেঙে গেলে সে শিনকে এত গভীর রাতে একা কাজ করতে দেখে মুগ্ধ হয়। সে বলে যে ব্রেকআপের পর শিনের মতো এমন শান্ত আর পরিশ্রমী মেয়ে সে আগে কখনো দেখেনি। শিন তাকে জানায় যে আগে ওয়াংয়ের জন্য সে সবসময় চাপের মধ্যে থাকতো, কিন্তু এখন চাকরি পাওয়া আর ঋণ শোধ করে নিজের পায়ে দাঁড়ানোই তার একমাত্র লক্ষ্য। যদিও সে এখনো মনের ভেতর কষ্ট ঠিকই পুষে রেখেছিল, কিন্তু কাজের চাপে সে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নিতে পারে। ইফাই শিনের কাছেই ঘুমিয়ে পড়ে আর শিন সারা রাত কাজ করতে করতে ভোর করে ফেলে। অন্যদিকে দাঙ্গিও শিনের সাথে দেখা করতে যাচ্ছিল। পথে লুজু তাকে থামিয়ে দেয় আর বলে যে সে তার এঙ্গেজমেন্ট রিং পরেনি কেন। দাঙ্গিও তাকে জানায় যে শিনের সদ্য ব্রেকআপ হয়েছে, তাই সে তার বন্ধুকে এখন এসব কথা বলে কষ্ট দিতে চায় না। এদিকে শিনের আরেক বন্ধু তার বাসায় আসছিল। পথে সে জ্যানচিং এর একটা মেসেজ পায় যেখানে সে ক্ষমা চাইছিল, কিন্তু বন্ধুটি সেই মেসেজ ইগনোর করে দেয়, যা দেখে জ্যানচিং আরো হতাশ হয়ে পড়ে। আর তার মা ডাকার পরও সে রুম থেকে বের হয় না। পরের সিনে শিন তার বন্ধুদের সাথে লাঞ্চ করতে গিয়ে জানায় যে সে আবার হাইজিং গ্রুপে যোগ দিচ্ছে। শিন বলে যে তার কাছে এখন টাকার চেয়ে বড় হলো নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা, কিন্তু দাঙ্গিও তাকে সতর্ক করে যে সে যদি কোম্পানিতে ফেরে তবে তাকে হয়তো হাইজিং এর সেই প্রজেক্টেই কাজ করতে হবে যেখানে এখন ইফাইয়ের কোম্পানি যুক্ত আছে। এটা নিয়ে অফিসের কর্মীরা নানা রকম গসিপ ছড়াতে পারে। অন্যদিকে ইফাই তার কাজ করার সময় জানতে পারে যে ওয়াং সে হাইজিং প্রজেক্টের সাথেই যুক্ত। ইফাইয়ের বিষয়টি অদ্ভুত লাগে, কারণ সে বুঝতে পারে যে শিন নিশ্চয় জানে না যে ওয়াং এই প্রজেক্টে আছে। জানলে হয়তো শিন চাকরি পাওয়ার জন্য এতটা পরিশ্রম করতো না। এদিকে শিন আর তার বান্ধবী ড্রিঙ্কস করছিল। তখন শিনের বান্ধবীর ফোনে জ্যানচিং এর মেসেজ আসে যে কিনা গেমে জেতার জন্য তার কাছে সাহায্য চাইছে। মজার ব্যাপার হলো তারা দুজনেই জানে না যে তারা কার সাথে চ্যাট করছে, কারণ শিনের বান্ধবী তার গেম আইডিতে পুরুষ নাম ব্যবহার করেছিল। জ্যানচিং ভেবেছিল সে কোনো ছেলের কাছ থেকে সাহায্য পাচ্ছে, আর সাহায্য করার প্রতিশ্রুতি পেয়ে সে খুব খুশি হয়। রাত গভীর হলে দাঙ্গিওকে পিক আপ করার জন্য তার সঙ্গী চলে আসে।
তাই সে বিদায় নেয়। এরপর শিনের অন্য বান্ধবীটাও যাওয়ার সময় শিনের জন্য কিছু ওয়াইন রেখে যায়। বাইরে আসার পর তার দেখা হয় জ্যানচেং এর সাথে। জ্যানচেং অবাক হয়ে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। শিনের বান্ধবী তাকে সবকিছু খুলে বলে। জ্যানচেং সেদিন অতিরিক্ত ড্রিঙ্কস অবস্থায় তার সাথে বাজে আচরণের জন্য আবারও ক্ষমা চায় আর তাকে ডিনারের জন্য আমন্ত্রণ করে। এরপর জ্যানচেং ইফাইয়ের ফ্ল্যাটে গিয়ে তাকে সব কথা জানায় আর শিনের বান্ধবীর কন্ট্যাক্ট নম্বরটি চায়, কিন্তু ইফাই তাকে এতে সরাসরি মানা করে দেয়। পরদিন তাঙ্গি অফিসে গিয়ে শিনের রিপোর্টটি ফাংয়ের টেবিলে রেখে আসে আর শিনকে এই ব্যাপারে একটি মেসেজ দেয়, কিন্তু শিনের সাথে আগে ঝগড়া হওয়া সেই কলিগ গোপনে রিপোর্টটি সেখান থেকে সরিয়ে ফেলে। শিন সারাদিন রিপ্লাইয়ের অপেক্ষায় থাকে। রাতে ইফাই বাসায় ফিরে শিনকে কাপ নুডলস খেতে দেখে তা ফেলে দেয়। সে বলে যে শিনের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। এরপর সে প্রচুর খাবার অর্ডার করে আর তারা দুজনে একসাথে ডিনার করে। ইফাই রিপোর্টটির কথা জানতে চাইলে শিন জানায় যে সে সেটি ফাংয়ের অফিসে রেখেছিল। ইফাই তাকে বোঝায় যে নিজের কাজের ইমপ্রেশন ধরে রাখার জন্য রিপোর্টটি সরাসরি ফাংয়ের হাতে দেওয়া উচিত ছিল তার। পরদিন শিয়া ফাংয়ের সাথে দেখা করতে যায়। ফাং আসার পর সে তার রিপোর্টটি সরাসরি তার হাতে দেয় আর জানায় যে সে গতকালও এই রিপোর্টের একটি কপি তাকে পাঠিয়েছিল, কিন্তু তার কোনো উত্তর সে পায়নি। তাই আজ সে ব্যক্তিগতভাবে এটি নিয়ে এসেছে। কিন্তু ফাং তার উপর এখনো বিরক্ত ছিল। সে শিনের সাথে তেমন কোনো কথা না বলে নিজের অফিসে চলে যায়। সেখানে গিয়ে সে একই কলিগকে তলব করে আর কঠোর ভাষায় তিরস্কার করতে থাকে যে সে কেন শিনের রিপোর্ট সম্পর্কে তাকে আগে জানায়নি। শিন তখন তার ফ্ল্যাটে ফিরে আসে, যেখানে ইফাই তাকে জানায় যে সে গ্রোসারি থেকে সব প্রয়োজনীয় জিনিস কিনে এনেছে যাতে শিন শান্তিতে রান্না করতে পারে। এরপর তারা দুজনে একসাথে ডিনার করে আর ড্রিঙ্কস করতে করতে শিন বলে যে তারা দুজনেই এখন সিঙ্গেল, তাই এভাবে একা থাকা তাদের জন্য খুব একটা সুবিধাজনক নয়। সে পরামর্শ দেয় যে ইফাইয়ের উচিত তার বাবার সাথে গিয়ে থাকা, কিন্তু ইফাই তাকে জানায় যখন তার মা খুব অসুস্থ ছিল তখন তার বাবা তাদের একা ফেলে চলে গিয়েছিল, যার ফলে তার মায়ের মৃত্যু হয়। এই কথা শুনে শিন অনেক ইমোশনাল হয়ে কেঁদে ফেলে আর ইফাইকে বলে তার মা বেঁচে থাকতে চেয়েছিল যে শিন খুব পরিশ্রম করুক আর একটি ভালো চাকরি পাক, কিন্তু শিন ডেটিং এর পেছনে সময় নষ্ট করে তার মাকে অনেক কষ্ট দিয়েছে। ইফাই তাকে সান্ত্বনা দেয় আর কাঁদতে কাঁদতে শিন সেখানেই ঘুমিয়ে পড়ে। ইফাই তাকে কোলে তুলে রুমে শুয়ে দেয় আর নিজের রিপোর্ট চেক করতে বসে। পরদিন সকালে শিন রেডি হওয়ার সময় ভুলবশত ইফাইয়ের উপর পড়ে যায়। মুহূর্তটি বেশ মজার আর তারা দুজনে এতে হাসাহাসি করতে থাকে। এরপর ইফাই সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই শিনের কাছে ফাংয়ের মেসেজ আসে। ফাং তার সাথে দেখা করতে যায় আর তাকে অফিসে ডাকে। অন্যদিকে অফিসে ফাং তার কর্মীদের কাজের মান দেখে ভীষণ রাগান্বিত ছিল আর সবাইকে বকাঝকা করতে থাকে। শিন অফিসে পৌঁছালে তার সেই পুরনো কলিগের সাথে তার আবার দেখা হয়, যে শিনকে দেখে হিংসায় জ্বলে ওঠে। অন্যদিকে ইফা একটি মিটিংয়ে যায়। মিটিং শুরু হলো, তার পুরো মনোযোগ ছিল শিনের মেসেজ করার দিকে যে আজ রাতে তারা ডিনারে কি খাবে। হঠাৎ ইফাইয়ের পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় আর সে বাধ্য হয়ে ওয়াশরুমে যায়। সেখানে সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে আলোচনা করে যে ফাংকে ফাঁস করার তার প্ল্যানটি সম্ভবত ব্যর্থ হয়েছে। তার ধারণা ছিল সে এবার ফাংকে সবার সামনে এক্সপোজ করতে পারবে, কিন্তু যেহেতু তারা শিনের রিসার্চ রিপোর্ট ব্যবহার করেছিল তাই ফাং এবার শিনকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের কাজ গুছিয়ে নেওয়ার প্ল্যান করছে। এই কারণে ইফাই সিদ্ধান্ত নেয় যে সে ফাংয়ের দেওয়া চুক্তিপত্রে স্বাক্ষর করবে না। সে আরও ঠিক করে যে হেডকোয়ার্টারে গিয়ে সে কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড সংগ্রহ করবে, কারণ সেই রেকর্ডগুলো ইফাইয়ের প্রজেক্টের জন্য বিপদ ডেকে আনতে পারে। সে চাইছিল না যে শিন কোনোভাবে এই রেকর্ডের ঝামেলায় জড়িয়ে পড়ুক, কারণ ফাং অনায়াসেই পুরো দোষ শিনের উপর চাপিয়ে তাকে ফাঁসিয়ে দিতে পারত। ইফাই শিনকে কোনো বিপদে পড়তে দিতে রাজি ছিল না। অন্যদিকে ফাং শিনকে তার অফিসে ডেকে জানায় যে তার রিসার্চ রিপোর্টটি বেশ ভালো ছিল, তবে দুঃখের বিষয় হলো ফাং তাকে এখনই প্রজেক্ট টিমে যোগ দিতে দেবে না, কারণ শিন নাকি এখনো প্রস্তুত নয়। শিনের এতে খুব খারাপ লাগলেও সে মানসিকভাবে আরো দৃঢ় হয় আর বাড়ি ফিরে প্ল্যান করে যে তাকে যে কোনো উপায়ে প্রজেক্টের ফাইন্যান্সিয়াল রেকর্ড বের করতে হবে। মজার বিষয় হলো ইফাই তাকে সেই রেকর্ড থেকে দূরে রাখার চেষ্টা করছিল, অন্যদিকে ফাং পরোক্ষভাবে তাকে সেগুলো খুঁজে বের করার সুযোগ করে দিচ্ছিল। এরপর ইফাই মিস্টার লিয়াং এর সাথে দেখা করতে যায়। সে মিথ্যে অজুহাত দেয় যে স্যালন প্রমোশনের জন্য তাকে একটি বিজনেস ট্রিপে যেতে হবে, তাই তার রেকর্ডের অনুমতি প্রয়োজন। মিস্টার লিয়াং এর সাথে সুসম্পর্ক থাকায় সে তাকে অনুমতি দিয়ে দেয়। শিন সেই একই জায়গায় যাওয়ার জন্য ট্রিপের প্ল্যান করে যেখানে ইফাইও যাচ্ছে, কিন্তু সেই শহরের হোটেল আর টিকিটের আকাশ ছোঁয়া দাম দেখে শিন বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে ফাং আর লিয়াং এর দিকে তাকালে দেখা যায় যে লিয়াং তার বাবার জন্মদিনের প্ল্যান করছে। যখন সে জানতে পারে যে ওয়াং তার বাবাকে উপহার হিসেবে সাপ্লিমেন্ট দিতে চায়, তখন সে ওয়াংকে আশ্বস্ত করে যে উপহার নিয়ে চিন্তা করার দরকার নেই, সে শুধু চায় ওয়াং যেন তার সাথেই থাকে, বাকি সব দায়িত্ব লিয়াং নিজেই সামলে নেবে।
পরদিন শিন ইফাইয়ের চোখ এড়িয়ে ট্রিপে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এয়ারপোর্টে এসে দুজনের দেখা হয়ে যায়। ইফাই সঙ্গে সঙ্গে বুঝে যায় যে শিন সেই রেকর্ডগুলো খুঁজতেই সেখানে যাচ্ছে। সে শিনকে তার বিজনেস ক্লাসে নিয়ে আসার জন্য সেক্রেটারি হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু শিন তার সাথে না গিয়ে নিজের ইকোনমি ক্লাসে গিয়ে বসে। শেষমেশ ইফাই তাকে বোঝানোর চেষ্টা করে যে ফাংয়ের অদ্ভুত আচরণ আর তাকে পরোক্ষভাবে ব্যবহার করার কৌশলটি যেন সে ভালো করে খেয়াল করে। ফাং ইতিমধ্যে জেনে গিয়েছিল যে ইফাই রেকর্ডের খোঁজে ট্রিপে গিয়েছে, কিন্তু এটি তার প্ল্যানেরই অংশ ছিল, তাই সে তাকে বাধা দেওয়ার কোনো চেষ্টাই করে না। এদিকে বিমানে শিন যখন তার সিটে বসে, ইফাই নিজের বিজনেস ক্লাস সিট বদলে শিনের পাশের সিটে গিয়ে বসে। শিন তখন তাকে মজা করে বলে যে সে কি চায় না যে শিন তার সাথে রেকর্ডগুলো চেক করুক। শিন তো কেবল ছুটিতে ঘুরতে এসেছিল, তবে ইফাই তাকে ফ্লাইট ল্যান্ড করা পর্যন্ত সময় দেয় চিন্তা করার জন্য যে সে ইফাইয়ের সাথে রেকর্ড খুঁজবে কিনা। এরপর শিন তার রিপোর্টে কাজ করতে শুরু করে। অন্যদিকে জ্যান চ্যাং তার বাবা মায়ের সাথে লাঞ্চ করছিল। তারা তার জন্য একটি ব্লাইন্ড ডেট ঠিক করার চেষ্টা করে, কারণ তারা এখন তার গেমিং ক্যারিয়ারকেও সমর্থন করতে শুরু করেছে। তার মা যখন তাদের টিম লিডারের মেয়ের সাথে ডেট ফিক্সড করার কথা বলে, তখন জ্যান চ্যাং অস্বস্তিতে পড়ে যায় আর বলে যে সে তার পছন্দের কাউকে খুঁজে পেয়েছে। তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফ্লাইটে শিন কাজ করতে করতে ইফাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ফ্লাইট ল্যান্ড করার পর শিন সিদ্ধান্ত নেয় যে সে ছুটিতেই যাচ্ছে। ইফাই তাকে নিরাপদ ভ্রমণের শুভেচ্ছা জানিয়ে রেকর্ড চেক করার কাজে বেরিয়ে পড়ে, কিন্তু অনেক খুঁজেও সে সেই কাঙ্ক্ষিত ডাটা পায় না। এরপর সে শিনের প্রোফাইল চেক করতে গিয়ে দেখে যে তাকে সম্প্রতি শিয়ান নামের এক ছেলে ফলো করছে। সে বুঝতে পারে যে শিয়ান আগে তাদের কোম্পানিতে ফাইন্যান্সিয়াল ম্যানেজার ছিল। অ্যাসিস্ট্যান্টের সাহায্যে শিয়ানের ঠিকানা জোগাড় করে ইফাই পরদিন তার সাথে দেখা করতে যায় আর ওই রিপোর্টগুলো সম্পর্কে জানতে চায়, কিন্তু শিয়ান তাকে সাহায্য করতে সরাসরি অস্বীকার করে আর জানায় যে এর আগে একটি মেয়ে এসে সেই রিপোর্টগুলো চেয়েছে। ইফাই ভেতরে ঢুকে একদম অবাক হয়ে যায়। সে দেখে যে সেই মেয়েটি আর কেউ নয়, বরং শিন নিজেই। সে কিছুটা বিরক্ত হয়ে শিনকে জিজ্ঞেস করে সে না বলেছিল যে সে এখানে ছুটিতে এসেছে। শিন তখন স্বীকার করে নেয় যে সে আসলে রেকর্ডগুলোর জন্য এখানে এসেছে। এরপর তারা দুজনে শিয়ানের ছেলের সাথে খেলতে শুরু করে আর তারা লক্ষ্য করে ছেলেটি একটি অসুস্থতায় ভুগছে। সেই কারণে শিয়ান কোম্পানি ছেড়ে গ্রামে এসে আশ্রয় নিয়েছে। শিয়ান তাদের সাথে কথা বলতে রাজি হয় না আর তাদের সাহায্য নিতে অস্বীকার করে তাদেরকে ঘর থেকে বের করে দেয়। এরপর শিন আর ইফাই সেখানে ক্যাম্পিং করতে শুরু করে। শিন ইফাইয়ের জন্য নুডলস রান্না করে, যা তার কাছে খুব সুস্বাদু লাগছিল, কিন্তু নুডলস খাওয়ার পর শিন তাকে বাসন ধোয়ার দায়িত্ব দিয়ে দেয়। তারা কথাবার্তা বলার মাঝেই হঠাৎ গ্রামবাসীরা ঘর থেকে বেরিয়ে আসে, কারণ গ্রামের একটি বাচ্চা পাহাড়ে গিয়ে আর ফিরে আসেনি। শিন আর ইফাই বাচ্চাটিকে খুঁজতে গ্রামবাসীদের সাহায্য করে। আসলে নিখোঁজ বাচ্চাটি শিয়ানের ছেলের সবচেয়ে কাছের বন্ধু ছিল, তাই শিয়ানের ছেলে শিন আর ইফাইয়ের সাহায্য নেয় আর শেষ পর্যন্ত তারা বাচ্চাটিকে খুঁজেও পায়, যা দেখে সবাই খুব আনন্দিত হয়। কিন্তু তখনই শিয়ান রাগান্বিত হয়ে তার ছেলেকে সেখান থেকে নিয়ে যেতে যায়। ইফাই তাকে থামায় আর বোঝায় যে সন্তানদের সাথে এতটা কঠোর হওয়া ঠিক নয়। সেই সাথে ইফাই তাকে একজন সেরা চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারের কন্ট্যাক্ট নম্বর দেয়, যে ইফাইয়ের বন্ধুও বটে। ইফাইয়ের এই সহমর্মিতা দেখে শিয়ান তাদের সাহায্য করতে রাজি হয়। এরপর শিন আর ইফাই গাড়িতে করে বাড়ি ফেরার সময় ইফাই তাকে পাহাড়ি রাস্তায় ভূতের ভয় দেখাতে থাকে, যারা গাড়ি থামানোর চেষ্টা করতে পারে। এই কথা শুনে শিন প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা কথা বলতে বলতে যেতে থাকে, কিন্তু ইফাই গাড়ি চালাতে চালাতে খুব টায়ার্ড হয়ে যায়। শিন তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। ইফাই প্রথমে শিনের ড্রাইভিং দক্ষতা নিয়ে সন্দেহ করলো, শেষ পর্যন্ত তাকে গাড়ি চালাতে দেয়। ইফাই দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে পড়ে আর শিনও ক্লান্ত হয়ে পড়েছিল। হঠাৎ ইফাই জেগে ওঠার শব্দে শিনের মনোযোগ নষ্ট হয়, যার ফলে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যদিও ইফাই দ্রুত হ্যান্ডেল সামনে নিয়ে বড় বিপদ থেকে বেঁচে যায়, তবুও গাড়িটি কাদার মধ্যে আটকে যায়। গাড়ি কাদা থেকে বের করার কোনো উপায় না থাকায় অনিচ্ছা সত্ত্বেও তাদের পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে শিন ব্যায়াম শুরু করে আর ইফাই তাকে সঠিক ভঙ্গি শিখিয়ে দেয়। এভাবে তারা সময়টা বেশ এনজয় করে। ব্যায়াম করার সময় শিন ভুলবশত ইফাইয়ের উপর পড়ে যায়, তবে তারা দুজনেই কোনো রিয়েকশন না দেখিয়ে পরে ঘুমানোর জন্য চলে যায়। পরদিন সকালে ইফাই একটি গাড়ির শব্দ শুনে শিনকে ঘুম থেকে তোলে। সেই গাড়ির চালকের সহায়তায় তারা নিজেদের গাড়ি ঠিক করে সঠিক রাস্তায় ফিরে আসে। পথে শিন শিয়ানের মেসেজ পায়, যেখানে সে অরিজিনাল ডাটা পাঠিয়ে দিয়েছে। এটা দেখে তারা দুজনেই খুব খুশি হয়। বাসায় ফেরার পর শিন যখন নুডলস খাচ্ছিল, ইফাই তার কাছে এসে প্রচুর খাবার উপহার দেয়। শিনে তো অবাক হয়ে তার কারণ জানতে চাইলে ইফাই বলে যে কিছু কেনার সাথে এগুলো ফ্রি পাওয়া গিয়েছিল। ইফাই শিনকে মনে করিয়ে দেয় যে শিন তাকে ভালো রান্না করে খাওয়ানোর কথা দিয়েছিল, কিন্তু এখনই সে তার কথা রাখেনি। শিন উত্তর দেয় যে ফাং এখনও তাকে কাজ দেওয়ার ব্যাপারে নিশ্চিত কিছু বলেনি, তাই উদযাপনের মতো তেমন কিছুই নেই। ঠিক তখনই ইফাইয়ের কাছে মিস্টার জিয়াং এর কল আসে। সে জানায় যে ইফাইয়ের বাবা আহত হয়েছে। ইফাই এতে বেশ উদ্বিগ্ন হয়ে তার বাবার বাড়িতে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে তার বাবা আসলে বেশ সুস্থ হয়ে আছে।
আসলে তার বাবার সামান্য চোট লেগেছিল, যেটা নিয়ে সে ইফাইকে মিথ্যে বলে এখানে ডেকে এনেছে। ইফাইয়ের বাবা তাকে জোর করে লাঞ্চে আটকে রাখে। লাঞ্চের সময় তার বাবা জানায় যে সে ইফাইয়ের কোম্পানির উপর নজর রাখছে আর কোম্পানির কর্মীদের কার্যকলাপ নিয়ে তার সন্দেহ আছে। বর্তমানে ইফাইয়ের কোম্পানি লসে চলায় তার বাবা তার ব্যবসায় বিনিয়োগ করার প্রস্তাব দেয়, কিন্তু ইফাই সে সাহায্য নিতে সরাসরি তাকে মানা করে দেয়। এরপর তার বাবা তার প্রাক্তন প্রেমিকা গুয়ের কথা জানতে চাইলে ইফাই জানায় যে তাদের ব্রেকআপ হয়ে গেছে, যার শুনে তার বাবা খুব খুশি হয়, কারণ সে কখনোই গুইকে পছন্দ করতো না। অন্যদিকে মিস লিয়াং এর বাবা তার জন্মদিনের পার্টি রাখে। সেখানে মিস লিয়াং তার বাবাকে ওয়াং এর সাথে পরিচয় করিয়ে দেয়। ওয়াং তার জন্য একটি বার্থডে গিফট হিসেবে গলফ খেলার গ্লাভস নিয়ে এসেছিল, কিন্তু উপহারের বক্সে একটি মাত্র গ্লাভস দেখে ওয়াং সবার সামনে বিষয়টি উল্লেখ করে ফেলে, যা কিছুটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। মিস লিয়াং তখন ওয়াংকে বুঝিয়ে দেয় যে গলফ খেলার জন্য একটি গ্লাভসই ব্যবহার করা হয়। এরপর সে ওয়াং আর তার বাবাকে কথা বলার সুযোগ করে দিয়ে একা চলে যায়। লিয়াং এর বাবা ওয়াংকে গ্লাভসের ঘটনাটি নিয়ে প্রশ্ন করে। ওয়াং তার অবজ্ঞার জন্য ক্ষমা চেয়ে নেয় আর ভবিষ্যতে এমনটা হবে না বলে তাকে আশ্বস্ত করে। এদিকে শিন যখন তার নিজের রুমে ছিল, ইফাই সেখানে আসে। শিন তার বাবার স্বাস্থ্যের অবস্থা জানতে চেয়ে ইফাইয়ের হাত ধরে তাকে ডাইনিং টেবিলে নিয়ে যায়, আর সেজন্য ভালো বোধ করে সেজন্য তাকে স্যুপ পরিবেশন করে। শিন আবার নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে আর ইফাই সেই স্যুপ খেতে থাকে। অন্যদিকে বাড়ি ফেরার পথে মিস লিয়াং ওয়াংকে জানায় যে তার বাবা কয়েকদিনের মধ্যে ওয়াংকে একটি বিশেষ কাজ দেবে, যা মূলত তার দক্ষতা যাচাইয়ের একটি পরীক্ষা। সম্ভবত এটি তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনার প্রস্তুতির অংশ। এতে ওয়াং কিছুটা নার্ভাস হয়ে পড়ল। লিয়াং তাকে শান্ত করে। অন্যদিকে শিন কাজ শেষ করে বাজার করতে বেরিয়ে যায়। শিন বাসায় না থাকায় ইফাই তার ল্যাপটপ অন করে দেখে আর সেখানে শিনের তৈরি করা রিপোর্টটি চেক করে। ইফাই রিপোর্টটির ভুলগুলো সংশোধন করে দেয় আর শিনের রেখে যাওয়া রান্না করা খাবার খেয়ে নেয়। শিন বাসায় ফিরে দেখে ইফাই তার রিপোর্টটি ঠিক করে দিয়েছে আর সেখানে একটি নোট লিখে রেখেছে, যে সাহায্যটি সে শিনের রান্না করা লাঞ্চের বিনিময়ে করেছে। নোটটি পড়ে শিন ইফাইকে থ্যাংক ইউ লিখে মেসেজ পাঠায়। পরদিন সকালে শিন ইফাইয়ের বাবার দেওয়া উপহারের কাপে চা পান করে আর ইফাইয়ের জন্য সুস্বাদু ব্রেকফাস্ট তৈরি করে, যা ইফাইয়ের খুব পছন্দ হয়। ব্রেকফাস্ট সেরে ইফাই অফিসে যায়, যেখানে ফাংয়ের সাথে তার মিটিং ছিল। মিটিং চলাকালীন ইফাই লক্ষ্য করে যে ফাং কথা বলার সময় বারবার আটকে যাচ্ছে। মিটিং শেষে ইফাই ফাংকে কফি পানের আমন্ত্রণ জানায় আর সরাসরি জিজ্ঞেস করে যে মিটিং এসে কথা বলতে গিয়ে কেন আটকে যাচ্ছিল। ফাং এটিকে ইফাইয়ের ভুল ধারণা বলে এড়িয়ে যায়। এরপর ইফাই শিনের তৈরি প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু করে আর ফাংয়ের কাছে শিনের প্রশংসা করে। সে ফাংকে জানায় যে শিনের কাছে ফাং কতটা গুরুত্বপূর্ণ আর শিন তাকে তার নিজের আইডল মনে করে। সব শুনে ফাং ইফাইকে পাল্টা প্রশ্ন করে যে সে কেন শিনের এত সাহায্য করছে। একই সাথে ফাং নিশ্চিত হয়ে যায় যে শিনের রিপোর্টটি তৈরি করার পেছনে ইফাইয়ের বড় ভূমিকা ছিল। ইফাই ফাংকে বলে যে শিনের কাছ থেকে সে যা কিছু শিখেছে তার রিপোর্টটি তার তুলনায় কিছুই নয়। এরপর ইফাই সরাসরি ফাংকে কোম্পানিতে চলতে থাকা জালিয়াতি সম্পর্কে জিজ্ঞেস করে। ফাং স্বীকার করে যে সে অনেক আগে থেকে এই বিষয়ে জানতো, কিন্তু তার ভয় হচ্ছে যে চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ গেলে তাকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। তার আশঙ্কা শিন এই বিপদে জড়িয়ে পড়তে পারে, কারণ তার পুরো রিপোর্টটি শিনের তৈরি। এই কথা শুনে ইফাই ফাংয়ের সাথে একটি গোপন প্ল্যান করে। পরিকল্পনা অনুযায়ী ইফাই পুরো দায়ভার নিজের কাঁধে তুলে নেবে আর ফাং এমন অভিনয় করবে যেন সে এই বিষয়ে কিছুই জানে না। এতে কোম্পানির অন্যদের কোনো বড় ক্ষতি হবে না। ফাং তার এই প্ল্যানে রাজি হয়ে যায়। অন্যদিকে শিনকে দেখানো হয় সে যখন তার রুমে ঘুমিয়েছিল তখন তার কাছে তার বন্ধু ইউর ফোন আসে। ইউ খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, যেন সে কোনো কারণে খুব বিব্রত অবস্থায় আছে। আর ঠিক এই ঘটনার মধ্য দিয়ে আজকের এই পর্বটি এখানেই শেষ হয়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এর পরের পর্বগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।